নমস্কার। আনন্দবাজার.com আয়োজিত ভোট তর্ক আজকের পর্বে আমাদের বিষয়, দুর্নীতি কি এই রাজ্যের নির্বাচনের ফলাফলে কোনোভাবে নির্ণায়ক হয়? আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রতীকুর রহমান, আমার বাঁ পাশে রয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে রয়েছেন ধনপত আগরওয়াল। আমরা আলোচনার শুরুতেই এই প্রশ্নটা নিয়ে আমি প্রথমেই সুমন বাবুর কাছে যাব। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা, গত বেশ কয়েকটা নির্বাচনে, সেটা লোকসভা হোক বিধানসভা হোক, এই দুর্নীতি ইস্যুটা বারবার বিরোধীদের প্রচারের একটা বড় অংশ ঘিরে রয়েছে, কিন্তু তারপরেও নির্বাচনী ফলাফলে এই দুর্নীতি কোনো প্রভাব ফেলতে পারছে? দেখুন সিজার, যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, যদিও এটা আপনি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলেছেন, আমি বলবো যে গোটা ভারতবর্ষের রাজনীতিতেই আর দুর্নীতি খুব বড় ফ্যাক্টর নয়। মানে সেটা যে কোনো দলের পার্সপেক্টিভে, ধনপতজি আছেন, ধনপতজি আমার চাইতে অনেক সিনিয়র, ধনপতজি বলবেন যে গ্লোবালি আর ফ্যাক্টর নয়। দেখুন, যদি দুর্নীতি যদি বড় ইস্যু হতো তাহলে 2016 যে বিধানসভাটা তৃণমূল ফেস করেছিল, ঠিক যার আগে নারদা স্টিং এসেছিল, তাহলে ওই ইলেকশনটায় তৃণমূলের ভরাডুবি হওয়ার কথা ছিল। কিন্তু যদি দেখেন নারদা স্টিংয়ে তৃণমূলের যে নেতাদের দেখা গেছিল, তারা সবাই জিতে ফেরত এসেছিলেন। আমার মনে হয় আমি যেখান থেকে রাজনীতিকে দেখার চেষ্টা করি বা রাজনীতির ছাত্র হিসেবে বলবো, বিজেপিরই এক নেতা এক সময়, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী আমায় হাসতে হাসতে বলেছিলেন যে আইডিওলজি ডাজন্ট ম্যাটার এনিমোর, ইটস অনলি এক্সিকিউশন। তুমি কতটা ভালো এক্সিকিউট করতে পারো। দেখুন, এই পুরো ফ্যাক্টরটা গ্লোবাল পলিটিক্সই এমন চলে এসছে। আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা করছেন না, আপনি প্রতিবেশী বাংলাদেশে তারেক রহমান তিনি আগে কি করেছিলেন আলোচনা করছেন না, আপনি ফিলিপিন্সে যাকে চুজ করছেন তিনি আগে কি করেছিলেন আলোচনা করছেন না। ফলে এই মানে দুর্নীতি, যেটা এই ইলেকশনে হয়তো সবচেয়ে প্রধান ইস্যু হতে পারত এবং যেটা হলে হয়তো প্রতিকূলদের জন্য ডিফেন্ড করা অনেক কঠিন হতো, সেটা আর পলিটিক্সে খুব ফ্যাক্টর না। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা সত্যি। কিন্তু কেন, সেটা ধনপতজির কাছ থেকে আমি জিজ্ঞেস করবো, কেন দুর্নীতি কোনো ফ্যাক্টর নয়? না, দুর্নীতি ব্যাপার হচ্ছে যে ফ্যাক্টর একেবারে নেই সেটা কিন্তু বলা যায় না। দুর্নীতি অবশ্যই একটা ফ্যাক্টর আছে, আর এটা ফ্যাক্টর কেন আছে তার জন্য আমি বলছি, দুর্নীতি অনেক সময় এরকম একটা পর্যায়ে চলে আসে যে এটা মানুষের সাধারণ জীবনটাকে এফেক্ট করে, এটা সামাজিক জীবনটাকে এফেক্ট করে, আবার আর্থিক জীবনটাকে এফেক্ট করে। কারণ এখানে পশ্চিমবঙ্গে যে দুর্নীতির এখন একটা কিউমুলেটিভ একটা যে ইম্প্যাক্ট এসে গেছে, যার কারণে এখানে কোনো ইনভেস্টর সে বিনিয়োগ করবে সেরকম তার মনস্থিতি হচ্ছে না, সে প্রিডিক্টেবিলিটি নেই যে কিভাবে কি হবে। আজকে এখানে ধরুন পরিকাঠামো নিয়ে যে যদি ধরা হয়, তাহলে পরিকাঠামো চাই। আজকে এতগুলো মৌ হচ্ছে, এতগুলো বিজনেস সামিট হচ্ছে, কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্ট এখানে আসছে না। ইনভেস্টমেন্ট না এলে কিন্তু কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে বেকারি সমস্যা মেটানো যাবে না। তো এটা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পশ্চিমবঙ্গ লাগাতার এরকমভাবে হয়ে ওটা একটা ব্যাপার। তারপরে তার একটা ইম্প্যাক্ট সোসাইটিতে যা একটা ইম্প্যাক্ট হয়ে গেছে। এখন এই যে দুর্নীতিটাকে কিভাবে আপনি ডিফাইন করবেন? দুর্নীতি শুধু ইকোনমিক ইম্প্যাক্ট তো করে না, দুর্নীতির কারণে আজকে ধরুন একটা আইন শৃঙ্খলার এমন অবস্থা এসে গেছে, তো সেটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট পড়ে। তো ওর জন্যে সোশ্যাল আর ইকোনমিক দুটোই ইম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা এসে গেছে, তার মনে হয় মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে কন্টিনিউয়াসলি, যে কীভাবে এরকম পরিস্থিতিকে বার করা যায়। ফ্রাস্ট্রেশন বলবেন না, এটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ, যে কিছু পেতে গেলে একটা সিস্টেমকে কিছু দিতে হবে, এই যে একটা অভ্যেস, সেই অভ্যেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওরকমই বলতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে এখন আজকে দুর্নীতি বলতে গিয়ে কি একটা ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। ইনস্টিটিউশনালাইজ মানে আপনি যদি মানুষকে যদি যে কোনো জিনিসটা নিয়োগ করতে গিয়েই আপনার ওখানে সিস্টেমটা এরকম হয়ে গেছে, লাইসেন্স নিতে গিয়ে বা কোনো পারমিশন নিতে গিয়ে সেখানেই, যার কারণে আজকে এত বিরাটভাবে আজ শিক্ষাক্ষেত্রে এমন একটা দুর্নীতি দেখা গেল। এটা কি কোথাও কেয়াদির কাছে সেরকম ভাবে ডিস্ট্রিবিউশন বন্টন, কেয়াদির কাছে এটা নিয়ে যাবো, যে একটা অভ্যেসে পরিণত হওয়া, সেটা কি আপনাদের বিরোধী রাজনৈতিক দল হিসেবে, যেখানে
প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুরু করে অমিত শাহের ভাষণে বারবার দুর্নীতি প্রসঙ্গ উঠে এসছে, সিন্ডিকেট রাজের কথা উঠে এসছে, বাজির কথা উঠে এসছে। শিক্ষা দুর্নীতির মতো এত বড় দুর্নীতির অভিযোগ আপনারা তুলছেন, যে ঘটনা ঘটেছে সেটা কোথাও কি আপনারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কিছুটা ভোঁতা হয়ে গেছে এবং সেই জন্য আপনাদের অন্য ইস্যুগুলোকে বেশি ফোকাস করতে হচ্ছে, পোলারাইজেশন ইস্যুকে? সবার আগে বলি, দুর্নীতিটা একটা বাস্তব ঘটনা, এটা কোনো ইস্যু তোলার ব্যাপারে নয়। সুমনদা ঠিকই বলেছেন, 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি বা তৃণমূল নামক এক দুর্নীতিগ্রস্ত সরকার যে রয়েছে, সেটা মানুষের উপলব্ধি তারা করতে পেরেছিলেন। কিন্তু দুর্নীতিটাকে তৃণমূল সরকার খুব মানে কি বলবো, চালাকির সঙ্গে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক আকার দিয়েছে। মানে যেখানে এই যে চাকরি যেটা হয়েছিল, মানে 26,000 যারা শিক্ষক, তারা রাতারাতি রাস্তায় বসে পড়লেন, চাকরি মানে হ্যাভ থেকে হ্যাভ নট হয়ে গেলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে খুব স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলছেন যে আমি পরবর্তীকালে আমি একটা তৈরি করে যারা অযোগ্য তাদেরকে আমরা সেখানে তাদের রাখার বন্দোবস্ত করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং যদি জিনিসটাকে স্বাভাবিক করে দেন, মানে আমি আজকে চান করেছি, তুমি ভাত খেয়েছো, ধনপদ দেখা খবরের কাগজ পড়েছি না, তো স্বাভাবিক ঘটনা, দৈনন্দিন মানে দিন যাপনের ব্যাপার। তো সেই জিনিসটাই হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে, তৃণমূল করে দিয়েছে। এটা হতেই পারে, ডাল ভাত খাবার মতন ব্যাপার। দুর্নীতি আছে, মানে জীবনের অঙ্গ এখন বড়লিন নয়, এখন দুর্নীতি, এখন সেটাই তৈরি করে দিয়েছে তৃণমূল, বা তৈরি করার চেষ্টা করছে। এবার তুমি যেটা বলছো যে আমরা অন্য ইস্যু, দেখো পশ্চিমবঙ্গে দুর্নীতি যেরকম একটা ইস্যু, তার মানে কিন্তু এটা নয় যে পশ্চিমবঙ্গের অন্যান্য ইস্যুগুলো নেই। পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই, বেকার যুবক যুবতীদের জন্য খালি দৈনিক 50 টাকা তাদের বেঁধে দেওয়া হয়েছে, তাদের চাকরি না দিয়ে, এটাও তো বাস্তব। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্তত যেই বর্ডারের যে জেলাগুলি রয়েছে, সেখানে ডেমোগ্রাফি পাল্টে গেছে, এটাও বাস্তব। আগে পশ্চিমবঙ্গে আমরা কি এরকম দেখেছিলাম যে মোথাবাড়ি, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মহেশতলার মতো ঘটনা? আগে দেখিনি তো, হচ্ছে তো এটা। বাবরি সভ্যতা চলে গেছে, পশ্চিমবঙ্গে বাবরি কালচার ফিরিয়ে আনা হচ্ছে, এবং সৌজন্যে অবশ্যই রাজ্য সরকার, তারা না চাইলে তো হতো না এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন দুর্নীতি ইস্যুটাকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড্রেস করছেন, বা আমার রাজ্যের নেতারা বলছেন, ঠিক তেমনভাবে অন্যান্য ইস্যুগুলোকেও ঠিক একইভাবে গুরুত্ব দিতে হবে। কারণ সবগুলোই এমন ইস্যু যেগুলো পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাধা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আপনাকে আরেকটা প্রশ্ন করব, কোথাও এই দুর্নীতি গা সওয়া হয়ে যাওয়া বিষয়টা আপনাদেরও কাছেও কোথাও স্বস্তির নয় কি? কারণ আপনাদের দলেও একগুচ্ছ এমন নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তারা দল পরিবর্তন করে আপনাদের দলে এসছেন, যেখানে এই তকপাটা বারবার শাসক তৃণমূল হোক বা সিপিএম বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। তা সেইটা কি আপনাদের ক্ষেত্রেও একটা বর্ম হয়ে দাঁড়িয়েছে? দুর্নীতি যেহেতু মানুষ মাথা ঘামায় না রাজ্যের মানুষ দুর্নীতি নিয়ে। দেখো, এই ওয়াশিং মেশিন খুব ভালো প্রশ্ন এটা। এই ওয়াশিং মেশিন নিয়ে একটা আমি কথা বলতে চাই, যে বারে বারে যে কথাটা বলা হয়, আমরা না কাউকে যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, রাজ্য সরকার কেস করুক না, তাদের তো আলাদা সিআইডি ডিপার্টমেন্ট আছে একটা, তাদের নিজস্ব ভিজিলেন্স আছে, তাদের নিজস্ব একটা প্রশাসনিক বন্দোবস্ত রয়েছে। শুধুমাত্র টেলিভিশনে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় না চিৎকার করে কেস করুক। আমরা অনেকের বিরুদ্ধে তো সিবিআই বা ইডি মামলা রয়েছে, আমরা অন্তত তাকে ডিফেন্ড করার জন্য দলের বা রাজ্যের মানুষের বা নিজেদের গ্যাটের কড়ি খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে তাকে ডিফেন্ড করতে যাব না, যেটা রাজ্য সরকার যেটা করেছে, যেটা রাজ্য সরকার মামলা থাকলে মামলা হবে, তাকে ডিফেন্ড করতে কেউ যাবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রেশন দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি সেই জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিলেন। আমরা দেখেছি যে এই রাজ্যে জীবন কৃষ্ণ সাহা, মানে পাঁচিল কৃষ্ণ সাহা যাকে বলতে ইচ্ছা করে, এইরকম বিধায়ক নিজের ফোনটা বারবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন টেনিস বলের মতন। আমরা দেখেছি এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে, এবং দুর্নীতি কি খালি টাকার দুর্নীতি,
সামাজিক অবক্ষয় বা সেটাকে দুর্নীতি বলবে না? অনুব্রত মণ্ডল যে দলের স্টার ক্যাম্পেনার, যে অনুব্রত মণ্ডল সেই লিটন বাবুর তার স্ত্রী স্বর্গত মাকে যে ভাষায় কথা বলেছে, যে কদর্য ভাষায় কথা বলেছিলেন, সেটা একটা দুর্নীতি নয়? সেটা আমি একটা এটা সামাজিক নিয়ে দুর্নীতি নয়? প্রতিকূলের কাছে যাব। প্রতিকূল কদিন আগেও আপনি যে দুর্নীতি নিয়ে সরব হতেন, আজকে সেই দুর্নীতি বা দুর্নীতির অভিযোগকে আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে এখানে দাঁড়িয়ে। প্রশ্নটা আমারও একই প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন। প্রার্থী তালিকায় নারদার কথা ভুলে গেলাম, 2016 নারদা যাদের নাম এসছে তারা তার পরবর্তীতে একাধিক নির্বাচনে জিতে এসছেন, কিন্তু সাম্প্রতিক যে শিক্ষা দুর্নীতি হোক, কয়লার দুর্নীতি হোক, যাদের নাম এসছে, সেটা মলয় ঘটক হোক, চন্দ্রনাথ সিনহার মতো নাম হোক, জ্যোতিপ্রিয় মল্লিক হোক, তারা সবাই টিকিট পেলেন। সংসদীয় রাজনীতিতে বা মানে তাদের জনপ্রতিনিধি করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল দল। সেটা কোন জায়গায়? প্রথম কথা, সুমনদার সঙ্গে আমি একমত। এই দুর্নীতিটা যেভাবে রাজনীতির অঙ্গনে ঢুকে যাচ্ছে, এটা না ঢোকাই শ্রেয় ছিল। ওভারঅল গোটা বিশ্ব জুড়ে তাই হয়েছে। এবার ভারতবর্ষের ক্ষেত্রেও যদি আমরা দেখি, গোটা দেশের ক্ষেত্রেও যদি আমরা দেখি, চিত্রটা এক, কোথাও পাল্টায়নি। এবার মুশকিল হচ্ছে, চালুনি যদি সূচের বিচার করে তাদের মুশকিল। কেয়াদি খুব সুন্দর করে অনেকগুলো কথা বলে গেলেন, স্বাভাবিক সেটা বলবেন, কিন্তু পিএম কেয়ার ফান্ডের হিসাব কোথায় গেল কেয়াদি বলবেন না। কেয়াদি এখানে শুভেন্দুদার কথা বলে গেলেন, কিন্তু অজিত পাওয়ারের কথা বলবেন না, হেমন্ত বিশ্ব শর্মার কথা বলবেন না। একাধিক এরকম নেতা মন্ত্রী আছে যারা দুর্নীতির সঙ্গে সরাসরি অভিযুক্ত, যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত ছিল, তারা রাতারাতি সার্ফ এক্সেল পাউডারে ভালো করে কাটার পরে। এটা কি আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের দাঁড়ানোটাকে জাস্টিফাই করছেন? জাস্টিফাই করছি না, আমি জাস্ট ওই লাইন দিয়ে আসছি। কেয়াদি যেহেতু ভুলে গেল অনেকগুলো নাম, আমি জাস্ট কেয়াদিকে নামগুলো একটু মনে করিয়ে দিলাম। আমার ধারণা কেয়াদিও চাইবে, আমিও চাইবো, পশ্চিমবঙ্গের কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে যারা কাজ করে, যারা মানুষের জন্য কাজ করার কথা বলে, সবাই চাইবে যে দুর্নীতিমুক্ত রাজনীতি হোক। কিন্তু সর্বোচ্চ জায়গা থেকে যখন দুর্নীতির জায়গায় চেপে দেওয়ার চেষ্টা করা হবে, তখন ওই সাধারণ মানুষের মধ্যে তো তোমার যে ধারণা দেখো না, যে যেই লঙ্কায় যাবে সেই রাবণ হবে, এই ধারণা আসবে। তো এটা সমস্ত রাজনৈতিক দলগুলির সদিচ্ছের উপরে প্রশ্ন আসবে। তুমি যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছো, আবার এই কথাটাও তুমি বলছো না যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, পার্থ চ্যাটার্জি ক্যান্ডিডেট করেনি। এটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। এই কথাটাও বলছো না এক যাত্রা যে পৃথক সঙ্গে ফল হলো কেন? মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে সেম কেস। না, আমার এটা প্রশ্ন, এক যাত্রা পৃথক ফল হলো কেন? দুর্নীতির অভিযোগ তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সত্য, হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রেও সত্য। কেয়াদিরা যখন ক্যান্ডিডেট করেছে, কেয়াদির ডিফেন্ডার হিসেবে কেয়াদিরা বলবে না আদালতে তোর মামলা গেছে, এখনো দোষী প্রমাণিত হয়নি, আদালতে মামলা চলছে, কারোর বিরুদ্ধে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারো, ভারতবর্ষের কনস্টিটিউশন তোমাকে আমাকে সেই অধিকার দিয়েছে। তাহলে ইডি সিবিআই সমস্ত কিছু তো কেয়াদিদের হাতে। ওই যে অতবার ফোন জলে ছুঁড়ে মেরে দিয়েছে, ফেলে দিয়েছে, কেয়াদি বললো ফোন ছোঁড়া, পাঁচিল ছোঁড়া বিধায়ক, তো সেই ফোন থেকে, সেই পাঁচিল থেকে, ইট থেকে তো ইডি সিবিআই বলে দিতে পারে, কেন বের করতে পারছে না? কোথায় সমস্যা হচ্ছে? বের করেছে তো, অনেক কিছুই তো বের করেছে। তাহলে সেটা মাথায় রেখে কি আপনারা টিকিট দেননি? তাহলে অ্যারেস্ট করছে না কেন? তাকে তো অ্যারেস্ট করাও হয়েছে, জীবন কৃষ্ণ সাহা। তারপরে ছাড়া পেলো কি করে? জামিন পাওয়া তো মানুষের অধিকার, জামিন পাওয়া তো একটা লিগ্যাল রাইট। এই জায়গা থেকে হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রেও তাই, অজিত পাওয়ারের ক্ষেত্রেও তাই। না, আমার কাছে হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে জাস্টিফাইড। প্রতিকূল, আমার কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো না। আমার কাছে বক্তব্যটা হচ্ছে, আপনি বলতেই পারেন বিজেপি দুর্নীতি পরায়ণ দল, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সেই দুর্নীতিটাকে, আপনিও কি সেই এক বিজেপি দুর্নীতি পরায়ণ বলে আমি দুর্নীতি পরায়ণ হবে এটাকে বলতে চাইছেন? তৃণমূল কংগ্রেস বরঞ্চ তুমি এখানে এক্ষেত্রে বলতে পারো, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে কোর্টে বিচার হওয়ার আগেও বহিষ্কার করেছে। তৃণমূল কংগ্রেস এরকম যাদের প্রকাশ্য কোর্টে রায় হওয়ার আগে যাদের প্রকাশ্য টাকা নিতে দেখা গেছে বা টাকার সঙ্গে লেনদেনের সঙ্গে যুক্ত বলে প্রকাশ্য দেখা গেছে, তাদেরকে টিকিট দেয়নি। কিন্তু তুমি বিজেপিতে একটা নেতার নাম বলে এরকম হয়েছে, আমি তখন 10টা নাম বলে দেবো। আচ্ছা, মানে পার্থবাবুর অভিযোগ হচ্ছে পার্থবাবুর পরিচিত বাড়িতে টাকা পাওয়া গেছে, এটাই পার্থবাবু না হলে পার্থবাবু আবার টিকিট পেয়ে গেছে। আমি দল নিশ্চিতভাবে দল বলতে পারেন, কিন্তু তো হয়েছে। বা শুভেন্দুবাবুর ক্ষেত্রে বিজেপি কিন্তু করেনি, কেয়াদিরা করেনি। হেমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে যে সারদা নিয়ে কেয়াদিরা এত চিৎকার করে, সেই হেমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর মুখ করে প্রজেক্ট করে অশ্বমেধের যজ্ঞের মতো ঘোড়া টকবক করে দৌড় করাচ্ছে। পাওয়ার, সিন্ডে, একাধিক নাম আছে যাদের ক্ষেত্রে বিজেপি মুখ করে দৌড়াচ্ছে। সুবন্ধাকে আমি জিজ্ঞেস করবো, এটা কি কোথাও আপনার মনে হচ্ছে না যে সবাই দুর্নীতিটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন? জাস্টিফাই না, সবাই এটাকে মেনে নিয়েছে।
ধনপাতজিকে যদি আমি ধরে শুরু করি, ধনপাতজি যে সময় এসেছিলেন তখন দত্তপন্ত ঠেংড়ে বলে একজন ছিলেন যিনি স্বদেশী জাগরণ মঞ্চ যা যা বলতেন তার কোনোটা আজকে বিজেপি অনুসরণ করে না। আমার কেয়ার জন্য যেটা টেনশন লাগে, ধরুন বিজেপি তো সবসময় ভাবে যে আমরা 100 পেলেই গভর্নমেন্ট করে নেবো, বাকিটা অমিত শাহ দেখবে। কাদের দেখবেন? এই যাদেরকে এখন ইডি ডেকে পাঠাচ্ছে, যাদেরকে ইডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন কিয়াকে বেচারি তাদের ডিফেন্ড করতে হবে। যেমন প্রতিকূরকে যা যা প্রতিকূর বলেছিল তাকে ঘুরে ডিফেন্ড করতে হচ্ছে, আপনি আর এগুলো নিয়ে আলোচনাই করেন না। দেখুন, সেটা কিয়া বা প্রতিকূরের দোষ না, এটা সমাজের দোষ যে আমরা সেই নেতাকে প্রশ্ন করি না, ভাই তোর রোজগার তো এত, তুমি একটা অত দামের গাড়ি কিনলে করতে, আমরা প্রশ্নই করি না। এই যে সমাজের, আমি ধনপাতজিকে ধরে যদি বলি, সমাজের এই অবক্ষয়টা এমন জায়গায় হয়ে গেছে, আমরা ধরে নিই যে দত্তপন্ত ঠেংড়ে বা গোবিন্দাচার্য যখন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন, আমাদের সাথে বাইকে করে দেখা করতে আসতেন। একই বিজেপির একজন স্টেট প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি একটা স্করপিও কিনছি, না হলে না বিরাট সমস্যা হচ্ছে, জেলায় গেলে কেউ বিশ্বাস করতে চায় না, জানিস আমি বিজেপির নেতা। তো এই কন্ট্রাস্টটা হয়ে গেছে, আপনি কি করবেন? আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতিটা আর ফ্যাক্টর না, ঠিক আছে। ও শুধু শিন্ডে আর এর কথা বললো, একই কথা তো সত্যি কথা লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে, যে লালু প্রসাদ যাদবের জন্য রাহুল গান্ধী ছিঁড়ে ফেলে দিয়েছিল যে দুর্নীতি আমি মানব না, তার সঙ্গেই তো ভোট করতে হচ্ছে। তো আপনার পলিটিক্স, আমি আবার বলছি যে বিজেপি নেতারা যেটা বলেছিলেন, ইটস অনলি এক্সিকিউশন। আপনাকে কেউ দুর্নীতির দায়ে ইডি ডাকছে মানে আমি ভাবি কবে বিজেপিতে জয়েন করবে, ঠিক আছে। আমি তো ভাবছি যে এই যে তৃণমূলের 4 জন নেতাকে ডাকছে, তার মানে বিজেপির 4টে এমএলএ শিওর হয়ে গেল নিজেদের বাইরেও, যখন ডাকবে নিয়ে নেবো, ঠিক আছে। কেয়া দিব না কিছু বলার চেষ্টা করছিলেন। এবং আমি সুমনদাকে প্রথম কথা বলি, এই ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপারটা খুব মজার নিঃসন্দেহে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টের কোনো সম্ভাবনাই হবে না, কারণ এইবারে 2026-এর নির্বাচনে মানুষ আক্ষরিক অর্থে পরিবর্তন আনবে। সুতরাং ফ্রেন্ড রিকোয়েস্ট ওটা কষ্টকল্পিত একটা চিন্তাভাবনা, আমার মনে হয় ওই চিন্তাভাবনা না করাই ভালো। আচ্ছা, এক সেকেন্ড আমি হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো বলবি। প্রতিকূরকে বলতে চাই, ভাই তুমি অনেকগুলো নাম বললে, ওই একই রকম আমি বলতে চাই যে নামগুলো, ফিরহাদ হাকিম, তারও তিনি টিকিট পেয়েছেন সম্ভবত, তাই তো? বন্দর এলাকা থেকে তিনি প্রার্থী। আমি বলছি ওটারও উত্তর আছে, যদি ওটার সুযোগ হয় ওটারও উত্তর দিয়ে দেবো। আচ্ছা, আর বাদ বাকি চন্দ্রনাথ সিনহা টেনার নাম তো সুমনদাও বলে দিলেন বা সিজারও বললেন। সুতরাং আমরা এই সিলেক্টিভ অ্যামনিশিয়ায় ভুগবো না, সিজার। হ্যাঁ, আচ্ছা, আর একটা দ্বিতীয় জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে যখন দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, যখন 2016 এবং এবারও রিপিট টেলিকাস্ট হয়েছে, মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে 294টা কেন্দ্র আমিই প্রার্থী। যদি তিনিই প্রার্থী হন, যখন তার নিজের ভাইপোর বিরুদ্ধে তার ওই লিপস অ্যান্ড বাউন্ডের আয়ের থেকে বেশি সম্পত্তি, সেটা যখন ফ্রিজ করা হলো, তাকে কে ডিফেন্ড করলেন? স্বয়ং দলের সুপ্রিমো, স্বয়ং তার পিসি, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। বড় বড় তুমি স্ক্যামগুলো বলছো, ছোট ছোট বিভিন্ন পৌরসভায় কিভাবে নিয়োগ হয়েছে, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে, মাদ্রাসাতে কিভাবে নিয়োগ হয়েছে, সমস্ত জায়গাগুলোতে নিয়োগ তুমি যদি যেখানেই দেখো, প্রতিটা জায়গায় ভার্টিক্যালি দুর্নীতি। অর্থনীতিবিদ হিসেবে মিস্টার আগরওয়ালের কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, আমরা সাম্প্রতিক অতীতে এই রাজ্যের দুর্নীতিগুলোকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যাটেল স্ক্যাম, কোল স্ক্যাম, যেগুলো সাধারণত ডিরেক্টলি একজন মানুষকে সরাসরি সে লুজার বা সে বুঝতে পারে না কিভাবে সে প্রতারিত হয়েছে। কিন্তু শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, যেটা পুরসভার চাকরি, সেটা তো সাধারণ মানুষ ডিরেক্টলি সেখানে সাফারার, তারপরও সেই এফেক্টটা হচ্ছে না। কারণ অনেকে বলেন যে এই যে ডিরেক্ট ট্রান্সফার অফ ক্যাশ বা এই সামাজিক সুরক্ষা প্রকল্পের নামে যে, সেটা কি এই দুর্নীতি ঢেকে দিচ্ছে বা এই সাফারিংটাকে মানুষের ঢেকে দিচ্ছে? দেখুন, এখন এই নীতি, দুর্নীতি, রাজনীতি, অর্থনীতি, এইসব বিষয়গুলোকে একটু সময় এসে গেছে যে একটু ভালো করে বোঝার দরকার, যে আলটিমেটলি রাজনীতি বা অর্থনীতির উদ্দেশ্যটা কি। সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের একটা সাধারণ জীবন জীবিকার একটা ব্যবস্থা। আজকে এই সব জিনিসগুলোকে ইগনোর করে মানুষের ব্যথা বা তার বেদনার তার
থেকে আমরা একেবারে ডিফারেন্ট হয়ে যাচ্ছি। আপনি যে কথাটা বললেন যে এই ধরনের দুর্নীতি হলে মানুষ ইগনোর করতে পারে, এই দুর্নীতি হলে, দুর্নীতিকে কোনো ডিফাইন করা যায় না। দুর্নীতি মানে দুর্নীতি, ঠিক আছে? তো এরকমভাবে যদি ইনসেনসিটিভ হতে যদি থাকে, তাহলে আলটিমেটলি কী হবে, একদিন সোশ্যাল আনরেস্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যদি আমরা গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু ওখান থেকে যদি কম্পেয়ার করে দেখি, আজকে যে পশ্চিমবঙ্গ, যেখানে 1947 সালে যে পশ্চিমবঙ্গের মানে আর্থিক স্থিতি যা ছিল, যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ছিল, সেটা আজকে কোথায় নেমে এসছে। আজকে জিডিপি যে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে, আমি তো বলি আনডিভাইডেড বেঙ্গল মানে সারা বিশ্বের যে জিডিপি ছিল তার 11% কন্ট্রিবিউট করতো, শুধু ভারতবর্ষে নয়, আনডিভাইডেড বেঙ্গল। আজকে পশ্চিমবঙ্গ যেটা দেখছি, যেটা আজকে ধরুন 10% যে কন্ট্রিবিউশন ছিল আমার, সেটা এখন কমে গিয়ে 5.6। আজকে আরজি করে ঘটনা হলো, ওখানে কি মানে কি ধরুন আপনি যে মেডিসিন দিচ্ছে তার মধ্যে ডুপ্লিকেট চলে আসছে, যে সিরিন দিচ্ছেন ওর মধ্যে ডুপ্লিকেট, মানে কোন স্তরে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, যেমন কোভিডের সময় ভুয়ো ভ্যাকসিনও চলে এসেছিল। জাস্টিফিকেশন হ্যাঁ। দিয়ে চলবে না, আমাদের নিয়ে আলটিমেটলি গেছিল, দেখতে হবে তৃণমূলের সাংসদ শেষ হয়ে মানুষের গেছিল। জীবন কোন স্তরে নিচের দিকে নেমে যাচ্ছে। না, আমি সেখানে কোথায় বলছি, এই যে ডিরেক্ট ট্রান্সফার অফ ক্যাশ, এটা কি কোথাও যেই শাসক হোক না কেন, সেটা আমি খালি তৃণমূলের কথা বলছি না, ভারতের বিভিন্ন জায়গায় যারাই শাসক, এই ডিরেক্ট ট্রান্সফার অফ ক্যাশটা, সেটা কি এই দুর্নীতিটাকে ঢাকার জন্য খুব ভালো একটা ওয়েপেন রাজনৈতিক দলগুলোর কাছে? না, আমি মনে করি না। আমি মনে করি যে ধনপতজি যেটা বলছেন, আমি যদি সেটাকে ব্রডলি ধরি, যে কেউ আর দুর্নীতি নিয়ে আলোচনা করেন। আমি একজনের উদাহরণ দিই। নবাব মালিক বলে মহারাষ্ট্রের একজন মন্ত্রী ছিলেন। লোকের মনে থাকার কথা, শাহরুখ খানের ছেলে যখন অ্যারেস্ট হয়েছিল, রোজ উনি এনসিপির হয়ে প্রেস ব্রিফ করতেন। ওনার বিরুদ্ধে বিজেপির মূল অভিযোগ ছিল উনি দাউদের লোক। অ্যারেস্ট হলেন, ইডিতে গ্রেফতার হলেন। তারপর যেদিন উনি জেল থেকে ছাড়া পেলেন, সোজা এসে মহারাষ্ট্রের ট্রেজারি বেঞ্চে একেবারে অজিত পাওয়ারের পাশে বসে গেলেন। বিজেপির সব এমপি ওনার দিকে, এমএলএরা তাকাচ্ছে, কে? অজিত পাওয়ার বললেন, উনি আমার লোক, উনি আমার লোক। কে বলেছে উনি দাউদের সঙ্গে ছিলেন, উনাকে ইডি অ্যারেস্ট করেছিল? দেখুন, ধনপতজিরা ক্রমশ বিষণ্ণ হতে থাকবেন। দত্তপান থেগলের আদর্শ আর অনুসরণ হবে না। মেক ইন ইন্ডিয়া বলেন, মোদিজি আসলে কিছু করবেন না। রাস্তায় যা গাড়ি চলে 80% বিদেশি গাড়ি। এবার আপনার যেটা প্রশ্ন, যে ডাইরেক্ট বেনিফিশিয়ারি হেল্প করছে কিনা, দেখুন ওটাও তো আবার প্রতিকূলের ছেড়ে আসা পার্টি, সিপিএমের তত্ত্ব, থমাস পিকেটির তত্ত্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান, বা শিবরাজ সিং চৌহান বুদ্ধিমান, অ্যাডাপ্ট করে নিয়েছেন। আমি আবার বলছি যে সমাজে আমাদের পুরনো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ছিল, আগে ছোটবেলায় যে কারো বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়েছে শুনলে পাড়ায় একটু লোকে তাকাতো। এখন না, ইনকাম ট্যাক্স রেড হয়েছে শুনলে যে সেদিন মাছের বাজারে ঢোকে নিশ্চিন্ত হয়ে যায়, মানে দাদা ইলিশ আছে, ইলিশ আছে, ইলিশ আছে। মানে এখন তো ইডি রেট স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, স্ট্যাটাস সিম্বল, ঠিক আছে। তো আপনি ঠিক আছে, দেখুন, কেয়া যতই বলুন ওটা ফ্রেন্ড রিকোয়েস্ট নয়। তাপসদা একটা ইডির ফোন পেল, সঙ্গে সঙ্গে তাপসদা বন্দে মাতরম থেকে শুরু করে বাস ভুলে গিয়ে জয় শ্রীরাম বলতে শুরু করে দিল। তাহলে মানুষ ভূঁইয়ারটা কি হলো একটু বলো। আমি মানুষ ভূঁইয়ারটা বলো, উনি কোন রিকোয়েস্ট পেয়েছিলেন? বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে সকলের বাড়িতে অ্যাকসেপ্ট করে মার্কস, অ্যাকসেপ্ট করে গান্ধী, অ্যাকসেপ্ট করে সাভারকার রাখা থাকে। হাওয়া বুঝে সবাই চেঞ্জ করে নেয়। বাকিটা সবাই করে না, ম্যাক্সিমাম লোক। তুই হয়তো করিসনি, সেটা আমি যাই হোক, সবাই করে না। কিন্তু এমন লোকও আছে যে যাকে কেয়াকে ডিফেন্ড করতে হয়, যে কেয়া যাকে জানে যে 2016-তে যে চুরি করেছে, কেয়াকে তাকে ডিফেন্ড করতে হয়। প্রতিকূলকেও একই কাজ করতে হয়, কিছু করার নেই। কারণ পলিটিক্সে সে লোকটা ইলেকশন জেতাচ্ছে কি জেতাচ্ছে তার ফ্যাক্টর না, প্রতিকূলদের তো কাজটা অনেকটা সহজ হয়ে গেছে, কারণ সেখানে এসআইআর বা আরো যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে তারা অনেক বেশি দুর্নীতি থেকে গত সব কয়েকদিনের যদি আপনি প্রচার দেখুন, আপনি যদি সিধা সেদিক থেকে দেখেন, কেয়াদের এটা মানে দুঃখ নয় যে ইলেকশন যা হওয়া উচিত ছিল দুর্নীতির বিষয়, আলোচনাই হচ্ছে না। আলোচনা হচ্ছে সার নিয়ে। দুর্নীতির মুখ যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে কি করে হবে? বিজেপি সাকসেসফুলি না, মমতা ব্যানার্জির থেকে তৃণমূলকে এরকম একটা অস্ত্র ভাই তুলে দিয়েছে। প্রতিকূল সেই অস্ত্র 25 তুলে দেওয়ার 75-এর পর সেই কেয়াদি অমোঘ মমতা বাণী, ব্যানার্জি, আমি বলছি, তোমরা যত 25-75-এর অমোঘ বাণীটা আমি শুনেছিলাম, বলো, যেটা তোমাদেরই এক বলো। সাংসদ বলেছিলেন, প্রাক্তন সাংসদ এখন, তাকে বোধহয় এখনো টিকিট দেওয়া হয়নি, যে তোমরা যত 25-75-এর বাণীটা যিনি বিরুদ্ধে বলেছিলেন, তত তো জিতবে যে বাংলাদেশ, তত confident হবে। যে আরো বলো, দল please। বলেই দিয়েছে যে একদম খোলা হাতে দুর্নীতির পুরো ছাড় দিয়ে কেয়াদি দিয়েছে, যে অভিষেক করো, ব্যানার্জির কথা বললো, 25 কেয়াদির রাখো, CBI 75 করো। অভিষেক ব্যানার্জি
ডায়মন্ড হারবার সাংসদ এই কথাটা লেখার হিম্মত হয়নি, কারণ ভালো করে জানে এই কথাটা বললেই কেস খাবো। না ওটা হিম্মত টিম্মত নয় ভাই, কোনো সুপারম্যান please জিজ্ঞেস করো না, ব্যাটসম্যান ওটা জিজ্ঞেস নয়, করো না। ওটা ট্রান্সক্রিপ্ট। দেখো, আমি জিজ্ঞেস তোমাকে, করো তুমি না, যদি না দেখো, জানো, দেখো, তুমি বলছো বলছি setting। ভাই তোমাকে দেখো, বলছি, এক second তুমি কে নতুন বলি। তৃণমূলে দেখো, এসছো তো, দেখো, শুনুন এক এক সেকেন্ড, second। তুমি তো প্রতীকু, এক সেকেন্ড, তুমি তো তুমি বলো তুমি নতুন যে তৃণমূলে আমি এসছো বলছি তো, না BJP বিষয়টা আমি তুমি বলো, তোমাকে হ্যাঁ, বলছি, তুমি পুরনো জানতেই বিজেপি পারো। বলি হ্যাঁ, বলছি, আদি জানতেই পারো, জানতে একদম পারো। আদি বলো, খাঁটি বলো, please খাঁটি বলো। ঘিয়ের মতন। বলো বলো। তো সেই জায়গায় তোমাকে বলছি, ওটা যেটা লেখাটা এসেছিল ওটা হচ্ছে কাকুর কথার ট্রান্সক্রিপ্টটা, যেটা যেটা উনি বলেছেন সেই ট্রান্সক্রিপ্টটা এসছে। ইডিসিবিআই এর কি হিম্মত আছে না নেই সেটা আমরা দেখেওছি, কবে? আগেও দেখেছি, ভবিষ্যতেও কবে দেখবো। সেই ভবিষ্যতের কবে? সেটা আমি তো দেখো, আমি টিয়া পাখি নিয়ে বসি না, জানুয়ারি আসছে, কিন্তু এইটুকু মানে বলতে পারি, সানডে সাসপেন্ড চলে গেছে, অনেক সানডে সাসপেন্ড দেখেছি, বা শুভেন্দু অধিকারী সানডে সাসপেন্ড, তাদের সানডে কিন্তু সাসপেন্ড বলেছে, বিহার বলছে আয় আসেনি। খোকা আয়, আয় কুকু আয় বলছে। দেখ আমরা তো দেখতে চাই, বাহ, তুমি নিজের আমরা নেতাকে তো জেলে দেখতে চাও? না, না, এ আমরা তো বাবা, দেখতে চাই। এটা তো সেখানে নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি দেখছে সেখানে তোমার উপর, তোমাকে একদম অভিষেক ব্যানার্জি আজকে বলবে তুমি না, সেখানে এই নিশ্চয়ই দলে নরেন্দ্র মোদিও যোগদান থাকবে, করেছো, তুমি শুভেন্দুও বলছো থাকবে। দেখতে চাও, সেখানে তুমি শুভেন্দু বলছো অধিকারীও তুমি দেখতে থাকবে, চাও অভিষেক ব্যানার্জিকে সেখানে বিহারে শুভেন্দু দেখতে চাও? অধিকারীও থাকবে, এটা হেমন্ত ঠিক বিশ্ব নয়। শর্মাও থাকবে, এটা ইভেন ঠিক নরেন্দ্র নয়, মোদিও এটা থাকার ঠিক কথা নয়। পিএম কেয়ার ফান্ডের টাকা নিয়ে। আচ্ছা, এটা মমতা ব্যানার্জি সবার আগে থাকার বলুন কথা না কি ছিল। করেছে, আগে আমি বলছি তো, বলো না কে PM তোমরা প্লিজ, যত মমতা তুমি ব্যানার্জির এই বিরুদ্ধে বলছি যত তো। বলবে তত বাংলার মানুষ কনফিউটেড হবে। না না না, কারণ ওই একটা উল্টো। মানুষ যার বিরুদ্ধে এখনো কেউ দুর্নীতি সামান্য ছিটে পর্যন্ত এটা আর লাগাতে বলো পারেনি। না, নিজে যে দলের নেত্রী সততার প্রতিমূর্তি লাগিয়ে ঘুরে বেড়াতেন, যার ডিগ্রি থেকে বলো না। শুরু করে যার সমস্ত কিছুই মিথ্যে জালি, সে মমতা ব্যানার্জি এখন নিজে বলেন না আমি সততার প্রতিমূর্তি। তোমাকে ডিফেন্ড করতে হচ্ছে দিদি, এমন একজনকে, যদি চালনী আমি করে বলছি সূর্যের বিচার, আমি এখনো তুমি দেশের এমন কাছে একজন এখনো নেত্রীর না, কথা শুধু বলছো এক সেকেন্ড, যিনি এখনো পর্যন্ত নিজে কাগজ দেখাননি উনি। দুর্নীতিকে, দেশের তিনি প্রধানমন্ত্রী কোথা দুর্নীতিকে থেকে ছাড় পড়াশোনা করেছে দিয়েছেন। সেই কাগজ দেখাননি। আমি- আরে আমি- প্লিজ জর্জের কাগজটা বার করো। কোন political science থেকে পড়ে ছোট্ট এসেছে? প্রশ্ন একই প্রশ্ন দুজনকেই করছি, আপনারা দুজনেই কি মনে করেন যে বাংলার রাজনীতিতে কোথাও দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, হ্যাঁ কি না? না সেটা দেখো মানে বাংলা না, ভারতীয় রাজনীতিতে। যেটা হওয়া উচিত নয়, কিন্তু ওই প্রথমে বললাম মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। রাজনৈতিক যারা বি অনেস্ট, রাজনৈতিক যারা লিডারশিপ আছে সেই অ্যাঙ্গেল থেকে যদি দুর্নীতি মুক্ত রাজনীতি করতে পারে তবে দুর্নীতিমুক্ত ভারত হবে, তবেই দুর্নীতিমুক্ত বাংলা তার হবে। মানে কোথাও স্বীকার করে নিচ্ছ দুর্নীতি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, না, সেটা সেটা ভারতীয় রাজনীতিতে। না সেটা মানে দেখো এটা স্বীকার করে নেওয়া মানে তুমি এটাকে এই পয়েন্টে স্ট্যান্ড হলে যে ভারতের দুর্নীতি, রাজনীতি বলছে, তোমার চাপ নেই প্রতীক। না 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 আমি ওটা বলছি না, তার মানে ভারতের রাজনীতি তুমি বলছে, দুর্নীতির পক্ষে, যেমন বা- কেউ দুর্নীতির পক্ষে না। আগরওয়ালজি আগেই জাতীয় ক্ষেত্রে চলে গেছেন, কোনো কেয়াদি কোনো চাপ আগেই নেই। স্বীকার করেছেন বাংলার রাজনীতিতে কোথাও দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিকতা কোথাও পেয়েছে। না, পুরোটাই প্রাতিষ্ঠানিক। এখানে আমার একটা প্রশ্ন, আমি মিস্টার মমতা ব্যানার্জি আগরওয়ালের নিজেই বলছেন পশ্চিমবঙ্গে যে যত দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে তার তত দাম বেশি। যারা সত্যিকার আক্ষরিক অর্থে, সেই দামে যারা শুভেন্দু যারা কেনা হয়, আক্ষরিক অর্থে মুকুল রায়কেও পুরনো কেনা তৃণমূল, হয়, তাদের তুমি দেখতেই পাবে না তো হেমন্ত দলে। বিশ্ব শর্মাকেও তাদের কেনা তুমি হয়। কোথাও দলে দেখতে পাবে না, তাদের তুমি সামনে এগিয়ে আসতে দেখতে পাবে এখানে আমার মিস্টার আগরওয়ালের দেওয়া একটা কিউ থেকে আমি একটা কথা বলতে চাই, একদম সাম্প্রতিক উদাহরণ, সেটা আমাদের দেশে না, পাশের দেশে নেপালে, সেখানেও কিন্তু এই দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিকতা পেয়েছিল। দুর্নীতি, স্বজন শ্রীলঙ্কাতেও পোষণ, তাই, শ্রীলঙ্কাতেও তাই। কিন্তু তারপরের ঘটনাটা কিন্তু একটা, তখন আপনারা সামলাতে পারবেন তো? সেটা প্রতিকূলকেও জিজ্ঞেস করছি, কেয়াদিকেও জিজ্ঞেস করছি। দেখুন, এই মাস মোবিলাইজেশনের কথা তুমি, এটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এটা চাইছে, জেনজি গেঞ্জি অনেক কিছু বলে তারা চেষ্টা করেছে, কিন্তু অদ্ভুতভাবে এই এত কিছু করার পরেও 2024-এ সারা দেশের মানুষ এনডিএ সরকারকেই বেছে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তাদের এবং তৃতীয়বারের জন্য বেছে তৃণমূল কংগ্রেসকে নিয়েছিল। পশ্চিমবঙ্গে বেছে আমি শেষ নিয়েছে। করি ভাই। আচ্ছা, অন্য দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে যদি এই রাজ্যের যুব সম্প্রদায়, যাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে, যাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে, যাদের চাকরির যে সম্ভাবনা কেড়ে নেওয়া হয়েছে, তারা যদি রাস্তায় নামে, তারা যদি হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা হরিশ মুখার্জি স্ট্রিটে যায়, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সামলাতে পারবে তো? প্রত্যেকটা রাজ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটা নিয়ম আছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি হয়, সে বিরোধী দলকেই তার চেয়ারম্যান করতে হবে, অ্যাকাউন্টস রাখতে হবে। আজকে 80খানা এখানে 80 পাবলিক সেক্টর আন্ডারটেকিং রয়েছে, তার মধ্যে 40টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং লসে চলছে। কিন্তু 2020-21-এর পরে সিএজি পর্যন্তকে তারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট সাবমিট করছে না। আজকে সিএজি তার যে অবজারভেশন বা রিপোর্ট দেবে, তো সিএজিকে তো সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিং রিপোর্ট দিতে হবে। অন্যান্য যে গভর্নমেন্টগুলো যে ফাংশন করছে, যেগুলো রিপোর্ট এসছে সেখানে তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে মানরেগাতে কিন্তু মিসঅ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড হয়েছে, ঠিক আছে,
ফ্লাড রিলিফের ফান্ডটাও কিন্তু মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এরকম কিন্তু সিএজিকে যদি আপনি একটা কনস্টিটিউশনাল বডিকে যদি আপনি report আগারওয়াল না জি করেন, ঠিকই বলেছেন, মানে এই প্রশ্নটা যেটা একদমই এসছে, ঠিকই এই বলেছেন। প্রশ্নটা সেই সঙ্গে হচ্ছে যেভাবে নির্বাচন কমিশনের ডিসাইড করবে কারা, সেখান থেকে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো, না না না, ওরকম না, বললে না, হবে না। constitutional নির্বাচন body। আমি কমিশনের বলছি যে প্রথম যারা institutional- ধানপাত্রীরা যারা ভালো করে ফলো করেছেন, যারা যাদের কাছে ইডিআই মানে এগুলো নিশ্চয়ই বলা উচিত। নয় তাদের বিজেপিতে জয়েন করতে হয়, নাহলে তাদের ইলেকট্রাল বন্ড কিনতে হয়। আর যাদের নামে খুনের কেস থাকে তারা রাতারাতি তৃণমূল চলে যায়। একই ব্যাপার। আমি আরে এটা বলো, আরে, আরে, তুমি এটাও বলো, আরে, এটা আরে, বলছো না, আরে, আরে, তুমিও তো system- সিলেক্টেড আরে, আরে, রাজনী না, না, আমি তো effect বলছি হচ্ছে। না, আমি এটা তো বলো। বললাম যে 2016-তে তোরা প্রেস কনফারেন্স করে যাদেরকে ডিফেন্ড করলি বা যাদেরকে অ্যাটাক করলি, 2021-এর ক্যান্ডিডেট লিস্টে তাদের মধ্যে 137 জন। 2021-এর বিজেপির ক্যান্ডিডেট লিস্টে 137 জন এমন ছিল। দেখ, এটা তো খুব সুন্দর জিনিস। যিনি তৃণমূলে থাকার সময় অভিযুক্ত হলেন, বিজেপিতে গেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললো ও অভিযুক্ত। আবার তিনি যখন তৃণমূলে ফেরত এলেন, তিনি সব পরিষ্কার হয়ে না, সেটা একই ঘটনা আমি বলবো রাজীব ব্যানার্জি। আমি আমি তো সেটাই বললাম, রাজীব ব্যানার্জি। যে মুহূর্তে আমি না, অর্থনীতির যে impact গুলো আছে, এমনকি কয়েকটা এখন কথা আবার আমরা অর্জুন বলে সিং দিচ্ছি। এর তো মমতা ব্যানার্জির কাছে কাজ। একটু- একটি মানে প্রশ্ন, খুব সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোথাও এই আলোচনা থেকে আমার মনে হচ্ছে, সেটা সুমনদাও স্বীকার করবেন, যে বাংলার রাজনীতিটা কোথাও এই দুর্নীতি মধ্যে ডুবে যাচ্ছে, এই আশঙ্কাটা তৈরি হয়েছে। সরকার বদলালে এই রাজনীতিতে থাকা লোকগুলো তো একই, সরকার বদলালে এই রাজনৈতিক চরিত্র কি আদৌ পরিবর্তন হবে না? এটা কি আমাকে জিজ্ঞাসা করলে? আমি দুজনকে জিজ্ঞেস আচ্ছা, আগে আমি বলিনি। বা সুমনদাকেও জিজ্ঞেস করছি, আদৌ কি এটা না, তার আগে প্রথম ভাবতে Common হবে তোমাকে question. যে যে কোনো সময় কিন্তু যে কোনো জার্সি পরিবর্তন হয়ে যেতে পারে। আবার আমি রিপিট করছি, 2021-এ বিজেপির যে প্রার্থী তালিকা ছিল তাদের মধ্যে 137 জন কোনোদিন জয় শ্রীরাম বলেন, কিন্তু আগে কোনোদিন ধানপাত্রীর কাছে গিয়ে অর্থনীতি, স্বদেশী জাগরণ মঞ্চ কোনো ক্লাস নেয় না। বিজেপির ক্যান্ডিডেট হয়ে বেড়েছে। তো ফলে তুমি কেন ভাবছো যে আদর্শ, দুর্নীতি এগুলো কথা? না না একটাই না, কথা। এটা খুব ইন্টারেস্টিং তুমি যেটা বললে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, কিন্তু তার ঠিক বলেছিলে যে আউটকামটাও তোকে দেখো। এক defend করতে সেকেন্ড, প্রতিকূল কি হতে পারে? তার আউটকামটাও তুমি দেখো। মানুষ কিন্তু রিজেক্ট করেছিল, এবং সেটা আমাদের, যাই হোক, উচ্চ নেতৃত্ব বলেছে, সেটা আমাদের অন্তর্তদন্ত করে বোঝা গেছে হয়তো সেটা ঠিক হয়নি। আমাদের এবারে আমাদের দলীয় কর্মীদের যারা একেবারে লোকাল, তাদের জন্য তারা আমাদের প্রার্থী হয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো রিজেক্ট করেছিল। তাহলে তুমি এটা বলতে পারবে না যে দুর্নীতি যেখানে প্রাতিষ্ঠানিক আকার নিয়েছে যে রাজ্যে, মানুষ কিন্তু একেবারেই তারা ইমিউন হয়ে গেছে। মানুষের মধ্যে আওয়াজটা কিন্তু আছে। কিন্তু এবারে যদি একটা সরকার এইখান থেকে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য, যেটা সিজার বললেন, খুব সুন্দর একটা কথা বলেছে, যে এই যে ভাতের চিন্তা না করে ভাতাটা দিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন মানুষ মুখ বন্ধ করে রাখবে, আরে দৈনিক 50 টাকা তো দিচ্ছি। এটা নিষ্ঠুর পরিহাস। মানুষের মধ্যে কিন্তু কোথাও একটা ক্ষোভ আছে। মহিলাদের যে বলা হচ্ছে, যাদের এই কেয়াদি এই কথাগুলো দণ্ডবাদ খুব পরিক্রমা সুন্দরভাবে থেকে বলছেন। শুরু করে আমরা যে খুবই জায়েন্ট সুন্দরভাবে সিংকে বলছেন, দেখেছিলাম, কিন্তু সেই বিহারের জায়েন্ট ক্ষেত্রে সিং এর কেয়াদিরা বাড়ি ভাতার ভাঙার কথা বলবেন ক্ষমতা না, হয়নি তৃণমূলের। দিল্লির ক্ষেত্রে বলবেন না। সেই আসলে জায়েন্ট সিং এর বাড়ি ভাঙার ক্ষমতা হয়নি তৃণমূলের। আমরা আদালত নির্দেশ দেওয়ার পরেও এটা দুর্নীতি নয়, সুমনদা। যদি যেটা সিজারের প্রশ্ন ছিল, ভাতা দিয়ে যদি ভোট কেনা হয়, তাহলে বিজেপির বলা উচিত যে আমি কোনো ভাতা দেব না। তাই সেটা আমরা বলা বলছি উচিত না। আমরা ভাতও দেব, ভাতাও দেব, মানুষকে বঞ্চিত করবো না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা কোনো logic? লাখপতি দিদি। আরে লজিক তুমি, তোমার কেয়াদি, লজিক তো তুমি আমার ভাত কাছে দিলে না তো হতে ভাতার পারে না। প্রয়োজন হচ্ছে না। সময় শেষ হয়ে আমি আসছে। ভাতটা আমরাই দিচ্ছি। just একটা কথা বলবো, করোনার সময় কেয়াদি থেকে অনেকক্ষণ ভাতটা বলে আমরাই দিয়েছে, দিচ্ছি, আমি একটা কথা কেন্দ্রীয় বলছি। সরকারই দিচ্ছে। বরঞ্চ এই সময়কালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা মমতা ব্যানার্জিকে মানে উন্নয়নের প্রশ্নে পারছে না, তাই ব্যক্তিগত কুৎসা করছে। উন্নয়নের প্রশ্নে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই। রাস্তাঘাট যেদিকে তাকাবে সেদিকে উন্নয়ন হয়েছে। কেয়াদির বাড়ির সামনে রাস্তাটাও হয়তো আগে ইটের রাস্তা ছিল, এখন কংক্রিটের রাস্তা, ঢালাই ফেলা রাস্তা হয়ে গেছে। ফলে কেয়াদিরা যতই বুলডোজার নিয়ে আসবে, কেয়াদিরও বুলডোজার নিয়ে আসে, আমরাও বুলডোজার নিয়ে আসি। না, আবার অনেকে তো বলেন টাকা খরচ না করলে তার কাটমানি তৈরি হবে না। আমরা বুলডোজার নিয়ে আসি একটা রাস্তা রাস্তা তিনবার তৈরি করে করবার তৈরি জন্য, করা আর কেয়াদিরা বুলডোজার নিয়ে এসে ভাঙবার জন্য। আমরা গড়ার কথা বলি, কেয়াদিরা ভাঙার কথা বলে। সেই জন্য এসআইআর এতগুলো মানুষের নাম বাদ। তো ফলে মানুষ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, ভারতবর্ষের দিকে তাকে ঐক্যবদ্ধ হচ্ছে।
যারা দেশের ক্ষেত্রে চাকরি দিতে পারে না, তো যারা ঐক্যবদ্ধ দেশের হলো তো ক্ষেত্রে এই যে মানে যে তৃণমূল পর্যায়ে আবার আসবে। বা মানে নতুন প্রজন্ম সেই আসবে। তাদেরকে তো তোমরা এই সেইভাবে নির্বাচনের কোথাও পরে নামাতে দেখো, পারোনি। এই নির্বাচনের পরে দেখো জেনজি আসে কিনা আসে, নির্বাচন যদি কেয়াদির কথা যদি নির্বাচনী সমস্ত মাপকাঠি হয়, গেঞ্জি আসবে কিনা তো জানি না নির্বাচনের পরে সিজার, হবে। গেঞ্জি কিন্তু আসবে এটুকু বলতে পারি। Confirm। যাই হোক, আজকে এখানেই আমরা শেষ করছি, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।